নমস্কার, আমি অনুভব। তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। এর আগেই তোমরা নিশ্চয়ই শুনেছ সুজন দাশগুপ্তর কলমে একেনবাবু সিরিজের উপন্যাস ছদ্মবেশী সময়ের প্রথম পর্ব। এখন তোমাদের জন্য রইল এই উপন্যাসের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আজকের গল্পটা আমরা নিয়েছি দ্য ক্যাফে টেবিল থেকে প্রকাশিত একেনবাবু সমগ্র 6 এই বইটি থেকে। বইটা সংগ্রহ করতে পারো, লিঙ্ক রইল ডেসক্রিপশন বক্সে এবং পিন্ড কমেন্টসে। গল্প শুরু করবার আগে বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে গল্প শুনছো বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কি করছো? করে দাও সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও, যাতে সমস্ত গল্পের আপডেটস তোমাদের কাছে ঠিকভাবে এসে পৌঁছায়। তাহলে আর দেরি না করে শুরু করা যাক সুজন দাশগুপ্তর কলমে একেনবাবু সিরিজের উপন্যাস ছদ্মবেশী সময়ের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। নিউ ইয়র্কে ফিরেছি প্রায় 1 মাস হলো। ব্রুকলিনের একটা মার্ডার কেস নিয়ে একেনবাবু ব্যস্ত হয়ে পড়েছেন। ঘটনাটা আর কিছুই না, খুনি সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। লোকটির বিরুদ্ধে পুলিশ যে কেস খাড়া করেছে সেটা যথেষ্ট মজবুত। লোকটি বলছে সে খুন করেনি, কিন্তু কোর্টে তো সেটা প্রমাণ করতে হবে। উকিল মশাই সেই জন্য একেনবাবুর সাহায্য চেয়েছেন। ডিনারে বসে একেনবাবু আলতু ফালতু অনেক কিছু নিয়ে বকবক করেন, কিন্তু এই মার্ডার কেসটার কথা এড়িয়ে যান। প্রমথর ধারণা ব্যাপারটা নিয়ে উনি ক্লুলেস। সকালে বেরোনোর আগে রোজ জিজ্ঞেস করি, ডিনারের আগে ফিরবেন নাকি? অবশ্যই ফিরবো স্যার, প্রমথবাবুর রান্না মিস করব। আমার রান্নার জন্য না বাড়িতে খেলে 2 পাইস বাঁচবে সেই কারণে? হ্যাঁ, প্রমথবাবু না স্যার, সত্যি। এর মধ্যে হঠাৎ একদিন ফিরলেন হাস্যোজ্জ্বল মুখে। বুঝলেন স্যার, আজকে দুজন ইন্টারেস্টিং লোকের সঙ্গে দেখা হলো। এইটাই একেনবাবুর স্টাইল। যদি কারোর সম্পর্কে কিছু বলতে চান ঠিক এইভাবে শুরু করেন। এরপর আমাকে প্রশ্ন করতে হয় কার কথা বলছেন। উনি একটা সংক্ষিপ্ত উত্তর দেন। তার পিঠে আমি বা প্রমথ আরেকটা প্রশ্ন করি, উনি আবার তার একটা উত্তর দেন। এইভাবে ব্যাপারটা বিশদ হয়। আজকের প্রশ্নোত্তর থেকে জানা গেল প্রথম ইন্টারেস্টিং লোক হচ্ছেন একজন মহিলা, মিস জনসন। এক্সপার্ট উইটনেস হিসেবে ওর মতামতকে কোর্ট নাকি খুব সম্মান করে, আর ওর জন্যই মনে হচ্ছে ব্রুকলিন মার্ডারে পুলিশ যাকে দোষী ভেবেছে সে ছাড়া পেয়ে যাবে। আপনি মশাই যা তা, কেসটা কি সেটাই তো এতদিন বলেননি, দুম করে একটা কনক্লুশন ঝাড়ছে না? বলিনি বুঝি স্যার, আসলে কেসটা তেমন ইন্টারেস্টিং নয়। ব্রুকলিনে একজন বৃদ্ধা খুন হয়েছেন। তার 2 ছেলে, ছোটজন নিজের আর বড়জন সৎ ছেলে, মানে ওর দ্বিতীয় স্বামীর আগের পক্ষের। এই ছোট ছেলেকেই পুলিশ গ্রেপ্তার করেছিল। আপাতত মহিলার 2 স্বামীর কেউই বেঁচে নেই। কোনো ছেলেই মাকে দেখতো না, ফলে বুড়ি একাই থাকতেন। টাকা কড়ি ওর যা ছিল তাতে দিব্যি চলে যেত, আর বাড়িটাও ছিল নিজের। ব্রুকলিনে বাড়ি, পুরনো হলেও $1 মিলিয়ন তো হবেই, তাই না স্যার? হ্যাঁ, তা তো হবেই, নিউ ইয়র্ক বলে কথা। বৃদ্ধাকে কেউ রাত্রে এসে গুলি করে খুন করেছে। পুলিশের ধারণা টাকা কড়ি কিছুই খোয়া যায়নি, যদিও আলমারি খোলা ছিল, কিন্তু কেউ সেখানে হাত দিয়েছে বলে পুলিশের মনে হয়নি। কিন্তু এই ধারণাটা কেন হলো পুলিশের? বৃদ্ধার বাড়ির খুব কাছেই ছিল ওর ব্যাংক। সোশ্যাল সিকিউরিটির চেক ওখানেই জমা পড়ত। তিনি সেই টাকা আর যা পেনশন পেতেন প্রতি মাসে সংসার খরচের জন্য তা তুলতেন। টাকার অঙ্ক খুব একটা যে বড় তা নয়, কিন্তু তাতে ওর চলে যেত। মানে ওই দিন আনি দিন খাই, তাই তো? ঠিক তা নয় স্যার, ওর জমানো টাকাও ব্যাংকের ছিল, কিন্তু তাতে হাত লাগাননি বেশ কয়েক বছর। ওর লকারে ছিল প্রায় 10 বছর আগে তৈরি করা একটা উইল। তাতে ওর স্থাবর অস্থাবর পুরো সম্পত্তি সমানভাবে 2 ছেলেকে ভাগ করে দেওয়ার নির্দেশ রয়েছে। কিন্তু ওর ডেস্কের ড্রয়ারে পুলিশ পেয়েছিল আরেকটা উইল, যেটা লেখা হয়েছিল উনি খুন হওয়ার 7 দিন আগে। মনে হয় সেটাকে ব্যাংকের লকারে রাখার সময় পাননি। এই উইলে পুরো সম্পত্তিই দিয়েছেন সৎ ছেলেকে। প্রথমেই সৎ ছেলেই ছিল পুলিশের প্রাইম সাসপেক্ট। তার কোনো অ্যালিবাই নেই, আর সেই রাত্রে সে একাই নিজের বাড়িতে ছিল, যেটা বৃদ্ধার বাড়ির থেকে খুব একটা দূরে নয়। কিন্তু ব্যাপারটা পরে অন্যদিকে ঘুরে যায়। পুলিশের রিপোর্ট অনুসারে খুন হওয়ার দিন 10 আগে 2 ছেলে এসেছিল তার মায়ের জন্মদিন উপলক্ষে। কোনো কারণে বুড়ির সঙ্গে তখন ছোট ছেলের তুমুল ঝগড়া হয়। পুলিশ 2-2 করেছিল, কারণ ওর মা উইলে ওকে বাদ দিয়েছে শুনে ছোট ছেলে খুব অবাক হয়েছিল।
আগের উইলের একটা কপি ওর কাছে ছিল, সেটা থেকে ওর ধারণা হয়েছিল অর্ধেক সম্পত্তিও পাবে। তবে ওর সঙ্গে যে মায়ের খুব ঝগড়া হয়েছিল সেটা পুলিশের কাছে স্বীকার করেছে। বার্থডে পার্টি থেকে মা ওকে প্রায় তাড়িয়েই দিয়েছিল, কিন্তু ওর বক্তব্য মা পুরোপুরি খামখেয়ালি। বুঝলাম। এখন বলুন, মিস জনসন এমন কি করলেন যাতে ছোট ছেলে ছাড়া পেয়ে যাবে? বলছি স্যার, ব্যাংক লকারের উইলের সইয়ের সঙ্গে নতুন উইলের সই মিলে গেছে, সেইখানেই সমস্যা। সমস্যা? আজব কথা বলেন, সেটাই তো হওয়া উচিত। না স্যার, সই হুবহু মেলা মানেই সেটা অথেন্টিক নয়। কি যে মাঝে মধ্যে বলেন না যা তা। শুনুন একেনবাবু, সেবার সই মেলেনি বলে কলকাতাতেই আমার ব্যাংক চেক বাউন্স করে দারুণ ঝামেলা হয়েছিল। ফোন করে কাজ হয়নি, শেষ পর্যন্ত আমাকে সশরীরে উপস্থিত হতে হয়েছিল। ম্যানেজার মশাই আমাকে চিনতেন বলে বেঁচে গেছিলাম, তাও সামনে বসিয়ে আমাকে দিয়ে চেক সই করিয়েছিলেন। তাতেও মিলছে না বলে ওদের রেকর্ড থেকে আমার পুরনো সইয়ের ফটোকপি বার করে সেটা মিলিয়ে সই করতে বলেছিলেন, ভাবতে পারেন? ব্যাপারটা একটু বিশদ করে বলি। আসলে আমি বাপিদের ডিটা একটু কায়দা করে লিখি। ডিতে যে সুরটা দিই সেটা একটু অন্যরকম হচ্ছিল। এদেশে অবশ্য এসে দেখলাম যে সই মেলার ব্যাপারে অতটা কড়াকড়ি নেই। আমার লেখা সই তাই কখনো বাতিল হয়নি। অথচ আমি জানি সবসময় সইগুলো একেবারে অবিকল হয় না। তাড়াহুড়ো করে এক এক সময় সইটা একটু বাঁকাভাবেই করি, আর ডির সুর তো নানা রকম হয়। যাই হোক, একেনবাবু দেখলাম আমার এই তিক্ত অভিজ্ঞতা শোনার পরেও খানিকটা নির্বিকার। না না, তা কেন স্যার? তবে কিনা সই মেলাটাই ফাইনাল নয়। এক্ষেত্রে মিস জনসন অনেকগুলো যুক্তি দিয়েছেন কেন দুটো সই হুবহু এক হতে পারে না। সময়ের ব্যবধান ছাড়াও বৃদ্ধার আর্থরাইটিস রোগের বিষয়টা একটা বড় ফ্যাক্টর। একটু করে ওর হাতের লেখা আর সইয়ে যে পরিবর্তন এসেছে সেটা দ্বিতীয় বিলে ধরা পড়েনি, সুতরাং ওটা নকল। এটার পর অঙ্ক অত্যন্ত সোজা, অর্থাৎ আগের বিলটাই ভ্যালিড। ছোট ছেলে সম্পত্তির অর্ধেক পাবে। শুধু অর্ধেক নয়, পুরোটাই পাবে। বড় ছেলেই নিশ্চয়ই জালিয়াতি করে পুরোটা আত্মসাৎ করতে চেয়েছিল সৎমাকে খুন করে। সে সম্পত্তির অর্ধেক পায় কি করে? আইনে ব্যাপারে কি বলে জানি না, কিন্তু প্রমথর যুক্তিতে ধার আছে, মানতেই হবে। তাহলে আপনার কি মনে হয় বড় ছেলেই খুনটা করেছে, তাই তো? পুলিশ সেই নিয়ে স্যার মাথা ঘামাক। আমার কাজ ছিল ছোট ছেলের উকিলকে সাহায্য করা। কিরকম সত্যান্বেষী আপনি, হ্যাঁ? সত্যকে পাশ কাটিয়ে নিজের ফি নিয়ে কেটে পড়ছেন। কি যে বলেন স্যার, আমি কি ব্যোমকেশ বকছি নাকি? একটু আধটু গোয়েন্দাগিরি করি মাত্র। ভারী আপনার গোয়েন্দাগিরি। গোয়েন্দা তো আপনার মিস জনসন। ভালো করে তার পরিচয়টা নিন। তিনি একজন ফরেন্সিক সিগনেচার এক্সপার্ট। তিনি নাকি ইস্ট কোস্টের টপ ডকুমেন্ট এক্সামিনার। কোথায় থাকেন এই মহিলা? বস্টনে স্যার। দাঁড়ান দাঁড়ান, মহিলার নাম কি হেলেন? হ্যাঁ স্যার, আপনি কি করে জানলেন? আপনিও তাকে দেখেছিলেন শান্তিনিকেতনে ওই প্রথম দিন আমরা যেদিন লাঞ্চ করছিলাম। কেমন গোয়েন্দা মশাই আপনি, হ্যাঁ? কদিন আগে যাকে দেখলেন তাকে চিনতে পারলেন না? কি মুশকিল স্যার, আমি তো মিস জনসনের সঙ্গে শুধু ফোনে কথা বলেছি। তবে উনি দুদিন বাদেই নিউ ইয়র্কে আসছেন কেসটা ফলো আপ করতে। কিন্তু আপনি তো একটা দারুণ কথা বললেন, শান্তিনিকেতনে কি করতে গিয়েছিলেন? দেখুন, ওকেও র্যান্ডো সাহেব তলব করেছিলেন কিনা। সাহেব তো কম ধান্দাবাজ না। মন্দ বলেননি স্যার। ওই খাতা দুটোর মূল্য নিশ্চয়ই কিছু তো আছে, নইলে এতদিন বাদে ওই নিয়ে কেউ ইমেল করতো না। আর এই ইমেল পেয়ে র্যান্ডো সাহেবও গুচ্ছের টাকা খরচ করে মেল সাহেবকে খুঁজে বার করার চেষ্টা করতেন না। কে বলতে পারে খাতাগুলোর জন্য নাকি ওইসব আজে বাজে ছবির জন্য? ওটাও স্যার অন্য একটা সমস্যা, তবে দুটোর ভ্যালু কিন্তু আলাদা। তা তো বটেই। একটা ইন্টারন্যাশনাল ক্রাইম, বহু বছরের জেল, অন্যটা স্রেফ মনিটারি লাভ। আপনি না স্যার, সত্যি। আচ্ছা স্যার, আজকে কি কফি পাবো না? একেনবাবু দুজন ইন্টারেস্টিং লোকের সঙ্গে দেখা হবার কথা আমাদেরকে বলেছিলেন, কিন্তু আমাদের কথার মাঝখানে দ্বিতীয় জনের প্রসঙ্গটাই চাপা পড়ে যাচ্ছিল। এবার আপনার দ্বিতীয় ইন্টারেস্টিং লোকের কথাটা বলে ফেলুন। ও হ্যাঁ স্যার, এটাই হচ্ছে রিয়েল ইন্টারেস্টিং। হঠাৎ করে দেখা হয়ে গেল ক্যাপ্টেন স্টুয়ার্টের পরিচিত নেভাডার এক ডিটেকটিভ জ্যাক হোল্ডব্রুকের সঙ্গে। এখানে বলি, এই হঠাৎ করে কথাটা আসলে সত্যি নয়। নিশ্চয়ই উনি তলে তলে খোঁজ করে যাচ্ছিলেন নেভাডার কোনো পুলিশ গোয়েন্দার। এসব ব্যাপারে ক্যাপ্টেন স্টুয়ার্ট অনেক সাহায্য করেন ওকে। আমার ধারণা
ড্রামাটিক করার জন্য একেনবাবু এমন ভাব দেখান যেন সব কিছুই ওর সঙ্গে কাকতালীয়ভাবে ঘটে। যাই হোক, একেনবাবুর কথা শুনে যা বুঝলাম, বছর 5 আগে নেভাডার ক্লার্ক কাউন্টির পুলিশ ফোর্স থেকে এই ভদ্রলোক অবসর নিয়েছেন। ওর জন্ম ও বড় হওয়া নিউ ইয়র্কে। নেভাডার একটি মেয়ের প্রেমে হাবুডুবু খেয়ে ওয়াইল্ড ওয়েস্টে গিয়ে থিতু হয়েছিলেন। রিটায়ার করবার পরেও বছর 2 ওখানেই ছিলেন। কিন্তু প্রেমের তাগিদে নিউ ইয়র্ক থেকে চলে যেতে হলেও হোল্ডব্রুক সাহেব মনে প্রাণে ছিলেন নিউ ইয়র্কার। স্ত্রীর মৃত্যুর পর ফিরে এসেছেন স্বস্থানে। আসার পর একা একা কর্মহীন এই জীবন আর তার ভালো লাগছিল না। হালকা কাজ খুঁজছিলেন যেখানে ওর অভিজ্ঞতা কাজে লাগাতে পারেন। সেই সূত্রেই একেনবাবুর সঙ্গে তার যোগাযোগ। ওশান অফ নলেজ স্যার। উনি আশায় জটটা মনে হয় এবার খুলবে। কোন জটের কথা বলছেন? কদিন ধরে র্যান্ডো সাহেবের কথা খুব মনে হচ্ছিল স্যার। মনের ভেতরটা খচখচ করছিল। এত টাকা দিলেন কিন্তু কাজটা করা হলো না। দেখুন, ওই র্যান্ডো না জোর চুরি করে টাকা কামিয়েছেন, ঠিক আছে? সৎভাবে উপার্জন করা টাকা হলে তবু না হয় আপনার একটা গিলফিল করার ব্যাপার থাকতো। তা ওকে জিজ্ঞেস করলাম স্যার, লুসি ম্যাডাম আর তার বয়ফ্রেন্ডকে পুড়িয়ে হত্যা করার কেসটা। প্রথমে উনি মনে করতে পারছিলেন না কার কথা জিজ্ঞেস করছি। লাকিলি ওর বন্ধু ছিল জনি বেত্তো, ক্লার্ক কাউন্টির এক ফায়ার চিফ। আমার সামনেই তাকে ফোন করলেন। মিস্টার বেত্তোর কেসটা মনে আছে। ঘটনাটা ঘটেছিল ক্লার্ক কাউন্টিরই বোল্ডার সিটিতে, লাস ভেগাস থেকে মাইল 20 দূরে। প্রথমে আর্সেন বলে সন্দেহ হয়েছিল, পরে অবশ্য আর্সেন না হওয়ার সম্ভাবনাও জোরদার হয়। এই সব শুনতে শুনতে হোল্ডব্রুক সাহেবের কেসটা মনে পড়ে গেল। আসলে কে বা কারা লুসি আর তার বয়ফ্রেন্ডকে ওইভাবে পুড়িয়ে মারতে চাইবে সেটা বার করা যায়নি। তবে আর্সেন না হলে তো সেই নিয়ে প্রশ্ন ওঠে না। আমার এই ব্যাপারে একটা ইন্টারেস্ট আছে দেখে হোল্ডব্রুক সাহেব বললেন ওর কাছে কিছু পুরনো কেস ফাইলের কপি আছে, একবার খুঁজে দেখবেন ওই কেস নিয়ে কিছু আছে কিনা। বাহ, তাহলে তো বেগার খাটনির মাল মশলাও পেয়ে যেতে পারেন। বেগার বলছেন কেন স্যার? ইমেল রহস্যটা তো উদ্ধার করা হয়নি। 2 খাতা আর ছবি ভর্তি খামটাও তো পাওয়া যায়নি। আপনি মশাই সামথিং। 2 ফালতু খাতা আর কয়েকটা অশ্লীল ছবি, এগুলোর জন্য আপনার মহামূল্যবান সময় আপনি নষ্ট করবেন? হ্যাঁ, আর কে ইমেল পাঠিয়েছে সেটা বের করতে পারলেও আপনার টাকাটা দিচ্ছে কে? না 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 স্যার, না স্যার, সেটা পাবো। র্যান্ডো সাহেবের অ্যাটর্নি বার্ড সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি টাকাটা রিলিজ করবেন। যাকে আপনার ক্যারেক্টারে যে অসঙ্গতি ছিল সেটা চলে যাচ্ছে দেখে ভালো লাগছে। এই যে এদিকে আপনি হারকেপন, টুপাইস, ফাদার মাদার, অন্যদিকে নিজের ফি নিয়ে মাথা ঘামাচ্ছেন না, তাই বলছিলাম। আরে ধ্যাত প্রবোধ বাবু না স্যার, সত্যি। শুনুন একেনবাবু, আমি সত্যি মিথ্যে জানি না, কিন্তু আপনি আরও একটা অ্যাঙ্গেল নিয়ে ভাবুন। ছবিগুলো তুলেছিল র্যান্ডো সাহেবেরই এক বন্ধু, ওই টনি না কি যেন তার নাম। ওকে, তো র্যান্ডো সাহেব এখন বড় লোক জেনে সে ব্যাটাও তো ব্ল্যাকমেল করতে পারে। ছবিগুলোর কথা তো সে জানেই। ধরে নিচ্ছি সেই ছিল ফটোগ্রাফার, সুতরাং ছবিতে সে নেই, আছে শুধু র্যান্ড অ্যান্ড কোম্পানি। সেই টনি ব্যাটাই এখন বেনামে ইমেল পাঠাচ্ছে ওই র্যান্ডো। সবই সম্ভব স্যার, সবই সম্ভব, কিন্তু ওই খাতাগুলোর কথা তিনি জানবেন কি করে? এ নিয়ে আর কোনো কথা হলো না। তবে হেলেন জনসন নিউ ইয়র্কে এলে যে একেনবাবু তাকে শান্তিনিকেতনের কথা জিজ্ঞেস করবেন সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কেন হেলেন শান্তিনিকেতনে গিয়েছিলেন সেই রহস্যটা উদ্ধার হবে। যদিও আমার মনে হলো কাজটা নিশ্চয়ই রবীন্দ্র মিউজিয়াম সংক্রান্তই হবে। শুনেছিলাম বেশ কিছু পুরনো চিঠি কার লেখা সেই নিয়ে কিছু কনফিউশন রয়েছে। সেগুলো প্রদর্শনীতে তোলার আগে কর্তৃপক্ষ হয়তো নিঃসন্দেহ হতে চায়। পরের দিন সকালে কলেজে গেছি। সপ্তাহে এই একটা দিনই আমার কোনো ক্লাস থাকে না। আজকেই সেই দিন, পড়ানো নেই। 11টা নাগাদ একেনবাবু এলেন, সঙ্গে হেলেন। আসুন আসুন। Hey, hello. It's a small world, right? আরে আমি একেনের সঙ্গে একটা প্রজেক্টে গত কয়েকদিন ধরেই কাজ করছিলাম। আই হ্যাভ নো আইডিয়া যে ওর ওয়াইফের সঙ্গে আমার আগে থেকেই পরিচয় হয়ে গেছে। সেদিন পছন্দ মতো স্কার্ফ পেলেন? ইয়েস, আই গট ইট। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড বাই দ্য ওয়ে, আপনার ডিরেকশনটা একদম পারফেক্ট ছিল। থ্যাংক ইউ ওয়ান্স এগেন। মেনি থ্যাঙ্কস। বুঝলেন স্যার, হেলেন ম্যাডামের সঙ্গে একটু আগে কথা হচ্ছিল। উনিও র্যান্ডো সাহেবের জন্য একটা কাজ করছিলেন, কিন্তু ওর সঙ্গে দেখা হবার আগেই শুনলেন র্যান্ডো সাহেব অ্যারেস্টেড। কি কাজ? একটা ডকুমেন্টের কয়েকটা পাতা থেকে সেগুলো কার লেখা সেটা আইডেন্টিফাই করতে বলেছিলেন। সেটা করা সম্ভব? এক্স্যাক্টলি।
আর সেটা নিয়ে একটু আগে একেনের সঙ্গে আমার কথা হচ্ছিল। আমি দুটো লেখা একজন লিখেছেন কি না সেটা বলার চেষ্টা করি, বাট একটা লেখা দেখে কে সেটা লিখেছেন সেটা বলা আমার পক্ষে সম্ভব নয়। এই কাজটা আপনাকে মিস্টার র্যান্ডো দিয়েছিলেন? না না, মিস্টার র্যান্ডো আমাকে এই কাজটা দেননি। এই কাজটা আমাকে দিয়েছিলেন ওনার এক অ্যাটর্নি, জ্যাক বার্ড। তো এইটুকুনি ইনফরমেশনে তো আমার কাজ করা সম্ভব না, তো আরও কিছু ইনফরমেশন আমার লাগতো। সেটা জ্যাককে বলাতে উনি আমাকে জানালেন যে ভদ্রলোক ইন্ডিয়াতে থাকেন। কদিন আগেই এই পাতাগুলো দিয়ে উনি চলে গেছেন। উনি এখন থাকেন শান্তিনিকেতনের কাছে কোনো একটা জায়গায়। তো মজার ব্যাপার, আমি শান্তিনিকেতনেই যাচ্ছিলাম টেগর মিউজিয়ামের কয়েকটা ডকুমেন্ট আইডেন্টিফিকেশনের কাজে। জ্যাককে আমি জানিয়ে বলেছিলাম যে ওর সঙ্গে দেখা করে আমার সমস্ত প্রশ্নের জবাব যদি আমি পাই তবেই আমি কাজটা নেব। তখনই জানতে পেরেছিলাম যে ভদ্রলোক একসময় স্বনামে বেনামে হলিউডে স্ক্রিপ্ট লিখতেন, আর পরে কোনো এক আঙ্কেলের রেখে যাওয়া টাকায় বেশ বড়লোক হয়েছিলেন। সো অ্যাটর্নি জ্যাক অবশ্য আমাকে সতর্ক করে দিয়েছিলেন যে মিস্টার র্যান্ডো একটু উইয়ার্ড লোক। তো এনিওয়ে, আমার সঙ্গে উনি দেখাও করেননি, আর ওর লোকেরা একেবারেই হেল্পফুল নয়। সুতরাং কাজটা নিয়েও আমি আর এগোইনি। ও আচ্ছা, তা আপনার টেগর মিউজিয়ামের কাজগুলো কি শেষ হয়ে গেছে? ইয়েস, কমপ্লিট। অ্যাকচুয়ালি কাজগুলো এখানে থাকতে প্রায় শেষই করে ফেলেছিলাম, শুধু দু একটা এক্সিবিটের অরিজিনাল নিজের চোখে না দেখে ফাইনাল রিপোর্টটা লিখতে যাইনি, সেই জন্যেই ওখানে যাওয়া। বাট টু বি ভেরি অনেস্ট, আই জাস্ট লাভ টু গো টু ইন্ডিয়া। আমার বন্ধুরাও খুব অবাক হয়, জায়গাটা এত গরম, অপরিষ্কার রাস্তাঘাট, লোকজনের ভিড়, ডিসেন্ট ফেসিলিটিসের অভাব, থাউজেন্ডস অফ কমপ্লেন্টস, এগুলো সব কিছুই ঠিক, বাট ইন্ডিয়া হ্যাজ ইটস ওন চার্ম, আর সেটাই ওরা মিস করে যায়। আচ্ছা ম্যাডাম, আপনি ঠিক কি জানতে চেয়েছিলেন র্যান্ডো সাহেবের কাছে? কোয়েশ্চেনটা ছিল ডেট অ্যান্ড প্লেস সংক্রান্ত। মানে লেখাগুলো কবে লেখা হয়েছিল এবং কোথায় লেখা হয়েছিল। এছাড়া অন্য কোনো সাপোর্টিং ডকুমেন্ট পাওয়া যাবে কি না, যেমন লেটার্স, ডায়েরিজ এটসেট্রা। যদি কোনো ফেমাস লোকের লেখা হয়ে থাকে তাহলে স্থান এবং কাল দিয়ে অনেক কিছু বার করা যায়। কিভাবে? দেখুন, সমসাময়িক ফেমাস লোকেদের লেখা মিউজিয়াম, নেট ইত্যাদি অনেক জায়গাতেই ছড়িয়ে আছে। খুঁজে খুঁজে সেগুলো বার করে মেলাতে হবে। প্রচুর খাটনির কাজ, কিন্তু কাজটা অসম্ভব নয়। কয়েকটা কম্পিউটার বেসড রাফ সার্চিং টুলস আমাদের কাছে আছে, সেগুলো দিয়েই কাজটা হয়। ইন্টারেস্টিং, এটা আমার মাথায় আসেনি। র্যান্ডো সাহেবের সঙ্গে হেলেনের দেখা হলে আর কাগজের লেখাগুলো বিখ্যাত কারোর হলে তাকে আইডেন্টিফাই তো করাই যেত। আমি মোটামুটি বুঝতে পারছিলাম যে কাগজ দুটো ইমেলে উল্লেখ করা খাতা দুটোর পাতার কপি। র্যান্ডো সাহেব মনে হয় অনুমান করতে পেরেছিলেন যে এত বছর বাদে ইমেলে কেউ যখন ওটার খোঁজ করছে তার মানে ওটার মূল্য রয়েছে, আর সেই জন্যেই মার্কিন মুলুকে এসে ওর অ্যাটর্নিকে কয়েকটা পাতার ফটোকপি দিয়ে গেছেন। লোকটা অবশ্যই ঘোরেল। খাতা দুটো কোথায় আছে ভালোভাবেই জানতেন, কিন্তু একেনবাবুর সঙ্গে কথা বলার সময় এমন ভাব দেখালেন যেন ভালো করে মনেও করতে পারছেন না যে ইমেলে কিসের কথা বলা হয়েছে। যাকগে, লোকটা এখন জেলে পাপের শাস্তি ভোগ করছে, বা কেন যে একেনবাবু এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন কে জানে। তবে আমিও অনুমান করতে পারি পাতাগুলো কোন সময় লেখা। লুসির বয়স যদি র্যান্ডো সাহেবের কাছাকাছি হয় তাহলে তার ঠাকুরদার সম্পর্কে একটা বয়সের অনুমান করা যায় বটে। হেলেন মিনিট পাঁচেকের জন্য যখন রেস্টরুমে গেলেন, আমি একেনবাবুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা সেদিন আপনি র্যান্ডো সাহেবকে কেন জিজ্ঞেস করলেন যে তিনি শেষ কবে নিউ ইয়র্কে গিয়েছিলেন, ইমেল পাওয়ার আগে না পরে? আসলে স্যার, আমি ওর খাটের নিচে একটা বড় ব্যাগ দেখতে পেয়েছিলাম। তাতে এয়ারলাইনের একটা ট্যাগে ছাপা ছিল JFK CCU, মানে নিউ ইয়র্ক সিটির কেনেডি এয়ারপোর্ট থেকে কলকাতার দমদম। ট্যাগটা মোটামুটি পরিষ্কার, সুতরাং খুব একটা পুরনো হতে পারে না। তখনই মনে হলো ইমেলটা দেখেই হয়তো খাতাগুলো খুঁজতে গিয়েছিলেন। এত বছর পরে কেউ যখন সেটা নিয়ে লিখেছে, সেটার কিছু মূল্য নিশ্চয়ই আছে। তাই ইমেল না দেখে নিউ ইয়র্কে যাবার কথাটা হয়তো সত্যি নয়। আমি স্যার ট্রাস্ট বাট ভেরিফাইয়ে বিশ্বাসী। আরেকটা কথা, আপনি কি হেলেনকে বলে দেবেন যে পাতাগুলো কোন সময়ের লেখা হতে পারে? মানে লুসি ঠাকুরদার আমলের লেখা যখন, একটা অনুমান তো করাই যায়। তা অবশ্য যায়, কিন্তু এই কাজের জন্য কি ম্যাডাম আর সময় নষ্ট করবেন? ইতিমধ্যে হেলেন রেস্টরুম থেকে ফিরে এসেছেন। ব্রুকলিনের কেসটা নিয়ে আলোচনা করবার জন্য একেনবাবু চলে গেলেন হেলেনকে নিয়ে।
আমার ক্লাস না থাকলেও রিসার্চের বেশ কিছু কাজ জমেছিল। শুধু একেনবাবুর কাহিনী বললে তো আমার আর চাকরি টিকে থাকবে না। ইন্টারন্যাশনাল জার্নালে নিয়মিত পেপার মানে গবেষণাপত্র ছাপাতে হবে। এদেশে সেগুলো না করলে প্রফেসরদের চলে না। ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল। বাড়িতে এসে দেখি বাইরের ঘরে টার্টেল নেক সোয়েটার আর কর্ডরয় প্যান্ট পরা একজন সুপুরুষ ভদ্রলোক একেনবাবুর সঙ্গে বসে রয়েছেন। প্রমথ কফি বানাচ্ছে। ভদ্রলোকের চুল, গোঁফ, দাড়ি সবই সাদা। এই বয়সেও ভদ্রলোক অত্যন্ত সুপুরুষ। আসুন স্যার, আসুন আসুন। আর একটু দেরি হলেই প্রমথবাবুর তৈরি ফ্রেশ কফি মিস করে যেতেন। এখনো মিস করবে, ওর জন্য বানাইনি। কি যে বলেন স্যার, আপনি সেরকম মানুষই নন। আমি এর কথাই সেদিন আপনাকে বলছিলাম স্যার। নেভাডা পুলিশের বিখ্যাত ডিটেকটিভ মিস্টার হোল্ডব্রুক এখন রিটায়ার করে এখানে। আমাদের কথা শুনে ভদ্রলোক মুচকে মুচকে হাসছেন। রসিক লোক। একেনবাবু আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। আমি নিজের পরিচয় দিলাম। একেনবাবুর দিকে হাসি মুখে একটু তাকিয়ে ভদ্রলোক আমাকে বললেন, বিখ্যাত মোটেও নই, তবে এটা ঠিক, পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতাম নেভাডায়, এখন অবসরপ্রাপ্ত। বোঝাই যায় অত্যন্ত ভদ্রলোক। একেনবাবু ওকে প্রমথ আর আমার সম্পর্কে কী যে বুঝিয়েছিলেন বুঝলাম না, কিন্তু নিশ্চয়ই বিরাট কোনো কাহিনী। বাপের বয়সী একজন লোক প্রফেসর প্রফেসর বলে সম্বোধন করছে বলে আমার তো নিতান্তই লজ্জা লাগছিল। এর মধ্যে প্রমথর 3 রকমের কফি বিন গ্রাইন্ড করে স্পেশাল কফি বানানো সবে শেষ হয়েছে। হোল্ডব্রুক সাহেব একটা ফোল্ডার নিয়ে এসেছেন। নেভাডার ক্লার্ক কাউন্টির পুরনো কেস ফাইল থেকে লুসি র্যান্ডো সংক্রান্ত কাগজপত্রের ফাইল। ফোল্ডারটা আধ খোলা অবস্থায় কফি টেবিলের উপর রাখা। একেনবাবুর সঙ্গে নিশ্চয়ই এ নিয়ে আগে কথা হয়েছিল। আমি ঘরে ঢোকার আগেও মনে হয় ওই নিয়েই কথাবার্তা শুরু হয়েছিল। আমার চোখে পড়ল টাইপ করা কয়েকটা রিপোর্টের পাশে হাতে লেখা কিছু নোট। নোটগুলো বেশ ক্রিপ্টিক মনে হলো। আপনার কোনো স্পেসিফিক প্রশ্ন আছে? এখানে বহু লোকের বয়ান আছে, বেশিরভাগই ইউজলেস। পুরোটা পড়ে সময় নষ্ট করার মানেই হয় না। ঠিক আছে স্যার, প্রথমে না হয় প্রশ্ন দিয়েই শুরু করি। তার আগে বলি কেন আমরা এই কেসটা নিয়ে এত ভাবনা চিন্তা করছি। আমার ক্লায়েন্ট মিস্টার র্যান্ডো ছিলেন লুসি ম্যাডামের স্বামী। মিস্টার র্যান্ডো কতগুলো গোলমেলে ইমেল পেয়েছেন মেল ব্রুকস নামে এক ভদ্রলোকের কাছ থেকে। মিস্টার ব্রুকস দাবি করছেন লুসি ম্যাডামকে খুন করেছেন মিস্টার র্যান্ডো। হ্যাঁ, এই বিষয়ে তো গতকালই আপনার সঙ্গে কথা হয়েছিল। এই কেস ফাইলে কাল রাতে আমি চোখ বুলিয়েছি। আসলে আমরা ইনভেস্টিগেশন শুরু করেছিলাম লুসি বা লুসির বয়ফ্রেন্ডকে খুন করার জন্য কেউ ওদের ঘরে আগুন লাগিয়েছিল কিনা সেটা দেখতে। লুসির হাজব্যান্ড রিচার্ড র্যান্ডো আমাদের সাসপেক্ট লিস্টে ছিল। লাকিলি যে সময় লুসির বাড়িতে আগুন লাগে সে সময় র্যান্ডো অনেক দূরে ছিল। যে রেস্টুরেন্টেও কাজ করছিল সেখানে অনেকে ওকে দেখেছে। সুতরাং ওখান থেকে কোনো মতেই লুসির অ্যাপার্টমেন্টে র্যান্ডো আসতে পারে না। হ্যাঁ স্যার, সেটাই উনি আমাদের বলেছেন। তবে এই মিস্টার মেল আরও উল্টোপাল্টা কিছু চার্জ এনেছেন মিস্টার র্যান্ডোর নামে। মনে হচ্ছে উনি মিস্টার র্যান্ডোকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন লুসি ম্যাডামকে জড়িয়ে। কিন্তু সেই নিয়ে বোঝাপড়া করতে গেলে মিস্টার মেলের পরিচয়টা আগে জানা দরকার। সেটা না জানা পর্যন্ত র্যান্ডো সাহেব এই ব্যাপারে এগোতে পারছেন না। আমাকে ভার দিয়েছেন তাকে ফিজিক্যালি খুঁজে বার করার। র্যান্ডো আপনার ক্লায়েন্ট আমি জানি, কিন্তু এই র্যান্ডো সম্পর্কে আপনি কতটুকু জানেন সেটা আমি জানি না। লোকটি ছিল আনসাকসেসফুল স্ক্রিপ্ট রাইটার। লুসির টাকায় বহুদিন জীবন কাটিয়েছে। ডোমেস্টিক ভায়োলেন্সের জন্যও র্যান্ডোকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। একদিন মারামারি ঝগড়াঝাটির পরে লুসি বাড়ি থেকে বেরিয়ে যায়। পরিচিত বন্ধুর বাড়িতে পেইং গেস্ট হিসেবে মাস কয়েক ছিল। তারপর সেখান থেকে পাত্তারি গুটিয়ে নেভাডায় চলে যায়। যেটা বলতে চাইছি, লুসিকে খুন না করলেও খুব একটা চরিত্রবান লোক কিন্তু র্যান্ডো নয়। তার জন্য এত ভাবছেন কেন? আসলে আমি ভাবছি স্যার আমার একটা খটকার জন্য। খটকা? মিস্টার র্যান্ডো বুঝতে পারছেন না এই মেল ব্রুকস লোকটি কে। এই নামের কাউকে তিনি চেনেন না।
মেল যে একজন ছেলে এটা তিনি মনে করছেন কেন? মানে? মেল তো একটা জেন্ডার, নিউট্রাল নাম। মেলভিন, মেলিসা, মেলভিনা, মেলানি, মেলিন্ডা, অনেক কিছুই হতে পারে। ইনফ্যাক্ট লুসি একজন মেলিন্ডাকে চিনত, খুবই ভালো বন্ধু ছিল। এই ফাইলে তার নাম বেশ কয়েকবার আছেও, কিন্তু মেল বলে নয়, মিন্ডি বলে। ভেরি কনফিউজিং তো স্যার। মেল মেলিন্ডা, আবার মেলিন্ডা মিন্ডি। আরে এত কনফিউশনের কি আছে? আমাদের সেক্রেটারি মেলিন্ডারই তো দুটো ডাকনাম চালু, কেউ ডাকে লিন্ডা, কেউ ডাকে মিন্ডি। না না না, বুঝতে পারছি স্যার। যিনি ইমেল পাঠিয়েছেন তিনি লুসি ম্যাডামের বন্ধু ম্যাডাম মিন্ডিও হতে পারেন, তাই তো? অসম্ভব নয়। ওর সম্পর্কে কোনো খবর আছে স্যার আপনার কাছে? এই ফাইলে অনেক তথ্যই আছে মিন্ডির সম্পর্কে। এগুলো সবই জানতে পারা গিয়েছিল লুসির মৃত্যুর পরে বোল্ডার সিটি সেন্টার ফর ডেন্টিস্ট্রির রিসেপশনিস্ট ক্যাথির কাছ থেকে। আর এই ক্যাথিকে আমি প্রথমে অন্য সূত্রে চিনতাম। আমার প্রয়াত স্ত্রীর বন্ধু ছিল। স্মল ওয়ার্ল্ড, তাই না? তাহার বলতে স্যার, বলুন স্যার বলুন, কি আছে শুনি। মিন্ডির সম্পর্কে জানতে চাইছিলেন, তাই তো? হ্যাঁ স্যার। লুসির সঙ্গে মিন্ডির বন্ধুত্ব হলিউডেই শুরু হয়। মিন্ডি সেখান থেকে নেভাডার বোল্ডার সিটি লাইব্রেরিতে কাজ নিয়ে আসে, কিন্তু লুসির সঙ্গে ভালো যোগাযোগ ছিলই। লুসি হলিউড ছেড়ে মিন্ডির বাড়িতেই প্রথমে উঠেছিল। মেডিকেল সেন্টারে কাজ পাওয়ার পরে লুসি নিজে একটা বাড়ি ভাড়া নেয়। লুসি যেখানে কাজ করত সেখানে মিন্ডিও মাঝে মাঝে আসতো। হোল্ডব্রুক সাহেব যখন ফাইলের দিকে চোখ রেখে বলে যাচ্ছেন, তখন একেনবাবু ওর কাঁধের কাছে মাথা এনে ফাইলটা দেখার চেষ্টা করছেন। হঠাৎ বলে উঠলেন, ওটা 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 কি স্যার? দ্য অপোজিট অ্যাট্রাক্টস? ওটা আমার লেখা নোট। কেন লিখেছিলাম? ও হ্যাঁ, একদিক থেকে দুজনেরই মিল ছিল। কারোরই বাবা মা ছিল না, বয়সও ছিল দুজনের কাছাকাছি, কিন্তু মিলটা শেষ হচ্ছে সেখানেই। মিন্ডির চেহারা ছিল সাদামাটা, অন্যদিকে লুসি ছিল ভীষণ সুন্দরী, কিন্তু লুসি ছিল পেরিনিয়ালি পুয়ার। আর মিন্ডি পারিবারিক সূত্রে প্রচুর টাকা কড়ি পেয়েছিল। ও ঠাকুরদা নেভাডায় রিয়েল এস্টেট বিজনেসে প্রচুর টাকা কামিয়েছিলেন। সচ্ছলতা থাকলেও মিন্ডির টিনেজটা কেটেছিল রেস্ট্রিকশনের মধ্যে, অল গার্লস স্কুলে আর বইপত্র পড়ে। কলেজ লাইফ শেষ না হওয়া পর্যন্ত বাইরের জগতের সঙ্গে সেভাবে তার মেশা হয়ে ওঠেনি। এই সময় লুসির সঙ্গে তার পরিচয় হয়। বরের সঙ্গে লুসির তখনও ছাড়াছাড়ি হয়নি, কিন্তু লুসি একা একাই ঘোরাঘুরি করতো আর পার্টি করে বেড়াতো, জীবন কাটাতো হাইফাই স্টাইলে। লুসি হয়ে উঠল মিন্ডির ফ্রেন্ড, ফিলোসফার আর গাইড। কিন্তু ঠাকুরদা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মিন্ডিকে নেভাডায় চলে আসতে হয়। কয়েক মাসের মধ্যে ঠাকুরদা মারা যান। এর মধ্যে লুসিও নেভাডায় চলে আসে। ঠিক স্যার, ঠিক। এই ম্যাডাম মিন্ডির কথাই মিস্টার র্যান্ডো বলেছিলেন আমাদের। হতে পারে। মিন্ডি নামটা খুব কমন নয়। লুসির জীবনযাত্রা ছিল অসংযমী, ধার দেনায় জর্জরিত হয়ে থাকত। সবচেয়ে বেশি ধার ছিল মিন্ডির কাছে। ক্রেডিট কার্ডে জিনিসপত্র কিনে মান্থলি পেমেন্ট পর্যন্ত দিয়ে উঠতে পারত না। মিন্ডি ওকে উদ্ধার করত। লুসি আর মিন্ডি দুজনকেই ক্যাথি ভালো করেই চিনত। লুসির অফিস ছিল ক্যাথির অফিসের পাশে। এছাড়া ক্যাথি আর লুসি মাঝে মাঝে একসঙ্গে বসে লাঞ্চ করত। এক আধ সময় সেখানে মিন্ডিও যোগ দিত। ভেরি ইন্টারেস্টিং। এবার কেস ফাইলে লুসি ম্যাডাম আর মিন্ডিকে নিয়ে যা যা আছে একটু বলবেন স্যার। আর হ্যাঁ, লুসি ম্যাডামের সেই বয়ফ্রেন্ড যিনি আগুনে পুড়ে মারা যান, তার সম্পর্কেও। ক্যাথি যে ডেন্টিস্ট্রি অফিসে কাজ করত সেখানে কাজ করত ডেন্টিস্ট টম ভোলকার্ট। মিন্ডি বেশ কয়েক বছর ধরে ছিল টমের পেশেন্ট। ক্যাথির বয়ান অনুসারে ডেন্টিস্ট টম তার পেশেন্টদের সঙ্গে মাঝে মাঝে ডেট করত। অবভিয়াসলি খুব একটা এথিক্যাল ডাক্তার সে ছিল না। তার উপর টাকার লোভ একটু বেশি ছিল। জুয়ার নেশা ছিল। ক্যাসিনোতে গিয়ে টাকা ওড়াতো আর সেই টাকা মেটাতে নানান অছিলায় পেশেন্টদের এক্সট্রা চার্জ করত। ক্যাথি সেটা বুঝতে পারত সেন্টারের অন্যান্য ডেন্টিস্টদের কথাবার্তা থেকে। টমের জন্য সেন্টারের বদনাম হচ্ছে বলে তারা চিন্তিত ছিল। লুসি নেভাডা এসে মিন্ডির রেকমেন্ডেশনে টমের পেশেন্ট হলো। লুসির সঙ্গে টমের যে একটা আলাদা সম্পর্ক শুরু হয়েছে
সেটা কিন্তু সেন্টারের অনেকেরই নজরে পড়েছিল। লুসি সময় পেলেই টমের প্রাইভেট অফিসে এসে গল্পগুজব করে যেত। শুধু তাই নয়, ক্যাথি শুনেছিল টম নাকি মাঝে মাঝে লুসির অ্যাপার্টমেন্টে রাত কাটাচ্ছে। খবরটা পেয়েছিল লুসির এক প্রতিবেশীর কাছ থেকে, তাই ক্যাথি ভীষণ অবাক হয়েছিল। একবার অনেক রাতে কোনো একটা বিশেষ কাজে অফিসে এসে মিন্ডির সঙ্গে টমকে খুব ঘনিষ্ঠ অবস্থায় সে দেখে। ক্যাথি দেখেনি করে বেরিয়ে এসেছিল। তবে ক্যাথির ধারণা এটা নিশ্চয়ই একবারের ঘটনা নয়, আরও দু একবার ঘটেছিল। কারণ ওদের এই কম্প্রোমাইজিং পজিশন আরও অনেক জনের চোখে পড়ায় ওদের নিয়ে একটা গুঞ্জন মেডিকেল সেন্টারে ছড়িয়ে পড়ে। ডক্টর টম ভোলকার্টকে গ্রুপ থেকে সরানো হচ্ছে এমন কানাঘুষো যখন শুরু হয়েছে, লুসি একদিন সকালে অফিসে এলো। ক্যাথি তখন নিজের ডেস্কে নেই, সেদিনের পেশেন্টদের ফাইলগুলো জোগাড় করতে রেকর্ড রুমে গেছিল। সেটাই সকালে ক্যাথির প্রথম কাজ, যাতে অ্যাপয়েন্টমেন্টের আগেই ডাক্তারদের কাছে পেশেন্টদের রেকর্ডগুলো সব রেডি থাকে। তো ক্যাথিকে খুঁজতে খুঁজতে লুসি সেখানে এসে হাজির। বোঝাই যাচ্ছিল বেশ উত্তেজিত। ক্যাথিকে সে জানায় যে মিন্ডি নাকি সেদিন রাতের বাসে সেখান থেকে চলে যাচ্ছে ওই রোটে যাওয়া কুৎসার কারণে। ক্যাথিকে সে অনুরোধ করে মিন্ডিকে বোঝানোর জন্য। তারপর তো রাতের সেই ভয়াবহ অগ্নিকাণ্ড। গোটা 5 দমকল ইঞ্জিন লেগেছিল সেটা নেভাতে, কিন্তু কিছুই রক্ষা করা যায়নি। লুসির বাড়ির অংশটা পুরোপুরি পুড়ে ছাই। ফায়ার চিফ জনি বেত্তর লোক লাগলো আগুন লাগার কারণ ইনভেস্টিগেট করতে। ইন্স্যুরেন্সের লোকেরাও তাদের তদন্ত চালালো। আমরা এটাকে আর্সন অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কেউ আগুন লাগিয়েছে ধরে নিয়েই কাজ শুরু করলাম। 2 পুড়ে ছাই হয়ে যাওয়া বডি উদ্ধার হলো। সে 2 কার হতে পারে তার একটা ধারণা ইতিমধ্যে আমাদের ছিল। লুসির সঙ্গে মাঝে মাঝেই রাত কাটাতো টম। সে রাতে টম নিজের বাড়িতে ফেরেনি, ওর পাশের বাড়ির মহিলা সেটাই জানালেন। আর অন্যজন নিশ্চয়ই লুসি, বাড়িটা যার। তবে এর ওপর ভিত্তি করে তো রিপোর্ট লেখা যায় না, ফরেন্সিক এভিডেন্স লাগবে। আর যদি এই দুজনকে খুন করার জন্য কেউ আগুন জ্বালিয়ে থাকে, তাহলে তারা কে বা কারা? একজন অবভিয়াস ক্যান্ডিডেট হলো লুসির বর র্যান্ডো, তার কথা তো আগেই বললাম। আর একজন যে এই ব্যাপারে জড়িত থাকতে পারে সে হলো মিন্ডি। টম, লুসি আর মিন্ডি যে একটা লাভ ট্রায়াঙ্গেলে জড়িয়ে গেছে সেটা শুধু ক্যাথির কথা নয়, আরও 2-1 মেডিকেল সেন্টারের কর্মীর বিবৃতিতে স্পষ্ট। আমি নিজে চিন্তা করেছিলাম এইভাবে যে টম লাশময়ী সুন্দরী লুসির প্রতি মোহগ্রস্ত হয়ে পড়েছিল ঠিকই, কিন্তু ওকে সামাল দেওয়াটা সহজ ব্যাপার ছিল না। লুসি ছিল হাই মেনটেন্যান্স পার্সন। লুসির প্রেমে হাবুডুবু খেলেও ওর অর্থের প্রয়োজন মেটানো সাধারণ এক ডেন্টিস্ট টমের পক্ষে খুবই কঠিন ছিল। জুয়া আর লুসি দুটোকে একসঙ্গে সামাল দিতে টম নিশ্চয়ই হিমশিম খাচ্ছিল। মিন্ডির ব্যাপারটা আলাদা। মিন্ডি ছিল টমের বেশ কয়েক বছরের লাইফ বোট, বিপদে আপদে অর্থ জোগাতো। একটা কথা স্যার, ডক্টর টম কি বিবাহিত ছিলেন? না, সেটা হলো তো আর্সেনের আর একটা সাসপেক্ট থাকতো। ঠিক স্যার। তো যেটা বলছিলাম, মিন্ডির টাকা পয়সা আর লুসির দৈহিক আকর্ষণ, এই দুইয়ের ফাঁদে আটকা পড়েছিল টম। লুসি মিন্ডির 2 নৌকোয় পা দিয়ে ভেসে থাকা ছাড়া টমের আর কোনো উপায় ছিল না। টম আর মিন্ডি দুজনেই খুব সাবধানে ওদের সম্পর্ক লুকিয়ে রেখেছিল। হঠাৎ করে জানাজানি হয়ে যাওয়ার লজ্জাটা মিন্ডি নিতে পারেনি, তাই সে পালাবার প্ল্যান করেছিল। ওদিকে লুসি সম্পর্কটা জানতে পেরেও মিন্ডিকে আটকাতে চেয়েছিল। তার সবচেয়ে বড় কারণ হলো মিন্ডি ওরও এক্সট্রা মানির সোর্স ছিল। আচ্ছা স্যার, ক্যাথি ম্যাডাম কি মিন্ডি ম্যাডামের সঙ্গে পরের দিন যোগাযোগ করেছিলেন? যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু ধরতে পারেনি। আর অগ্নিকাণ্ডের পরে তদন্তের স্বার্থে আমরাও নানানভাবে ওর খোঁজ করেছি, কিন্তু পাইনি। সে আবার কি, এইভাবে এই দেশে কেউ আবার এরকম অদৃশ্য হয়ে যায় নাকি? মানে এখানে তো শুনেছি মিসিং পার্সন ট্র্যাক করার অনেক কৌশল রয়েছে। তাও তো বছরে 6 লক্ষ লোক অদৃশ্য হয়, তার মধ্যে 90%কে অবশ্য পরে পাওয়া যায়, তার বেশ বড় অংশ মৃত অবস্থায়।
তবে এর মধ্যে আরও একটা ব্যাপার ঘটেছিল, যার জন্যে তদন্তে সেই জোরটা আর ছিল না। ফায়ার চিফ জনি বেত্তো আগুন লাগার আর একটা সম্ভাবনার কথা বলায় আর্সেনের যুক্তিটা আর তেমন জোরদার রইল না। গ্যাস স্টোভের কন্ট্রোল নবটা ওপেন ছিল, নিশ্চয়ই বাড়ির কেউ খেয়াল করেনি। আগুন জ্বলুক বা না জ্বলুক, এটা ভীষণ ডেঞ্জারাস। জ্বলন্ত স্টোভের ওপর কিছু চাপানো না থাকলে আশেপাশে থাকা কাপড় বা পেপার টয়লেটে আগুন লেগে যেতে পারে। আর আগুন না জ্বালিয়ে ভুল করে কন্ট্রোল নব খুললে তো আরও ঝামেলা। ঘর যাবে গ্যাসে ভরে, তখন সিগারেটে আগুন লাগাতে গেলে এমনকি আলো জ্বালানোর সুইচেও যে স্পার্ক হয়, তাতেও পুরো ঘরটা দাউ দাউ করে জ্বলে উঠবে। এই ঘটনার প্রায় 2 বছর বাদে মিন্ডির খোঁজ মিলেছিল টরন্টোতে। আমার ডিপার্টমেন্টের এক ডিটেকটিভ রুটিন তদন্তে গিয়ে মিন্ডিকে জিজ্ঞাসাবাদ করেছিল। মিন্ডির বক্তব্য, সে আগুন লাগার আগেই বোল্ডার সিটি ছেড়ে লস অ্যাঞ্জেলস হয়ে নিউ ইয়র্কে আসে, সেখান থেকে কানাডায়। শুধু মুখের কথা নয়, ফ্লাইট রিজার্ভেশন ইত্যাদি বেশ কিছু কাগজপত্র তার কাছে ছিল। অর্থাৎ লুসি যে ক্যাথিকে বলেছিল মিন্ডি বোল্ডার সিটি থেকে চলে যাচ্ছে, তাতে কিন্তু কিছুমাত্র ভুল ছিল না। আর্সেন প্রমাণিত হলেও কোনো মতেই মিন্ডিকে চার্জ করা সম্ভব হতো না। এখনো ম্যাডাম মিন্ডি কি টরন্টোতে? না, এখনো নিউ ইয়র্কের কোথাও একটা থাকে বলেই শুনেছি, কিন্তু ঠিক কোথায় থাকে সেটা আমি জানি না। আমার সেই জুনিয়র হয়তো জেনে থাকবে। আর আপনার সঙ্গে কি ক্যাথি ম্যাডামের কোনো যোগাযোগ আছে? হ্যাঁ, মাঝে মাঝে কথাবার্তা হয়। কেন বলুন তো? ওকে 2-1টা প্রশ্ন করতে চাই। তার থেকেও ভালো হয় স্যার আপনি যদি আমার হয়ে প্রশ্নটা করেন। তা করতে পারি, কিন্তু প্রশ্নটা কি? লুসি ম্যাডামের ঠাকুরদার একটা খাতার প্রসঙ্গে মিস্টার র্যান্ডো সেটা চুরি করেছেন বলে অভিযোগ করা হয়েছে। সেটা কি এমন দামি জিনিস হতে পারে আমার মাথায় ঢুকছে না। ঠাকুরদার খাতা? আমরা ব্যাপারটা জানি, কিন্তু হোল্ডব্রুক সাহেব ইমেলটা দেখেননি, তাই কনফিউজড হওয়াটাই স্বাভাবিক। প্রমথ ব্যাপারটা বিশদ করে দিল। একটা খাতা নিয়ে 30 বছর আগের কোনো কথা কি ক্যাথির মনে থাকবে? অবশ্য থাকতেও পারে। ওর তো আবার হাইপারথাইমেসিয়া সিনড্রোম আছে। কি স্যার? কি স্যার এটা? হাইলি সুপিরিয়র অটোবায়োগ্রাফিক্যাল মেমোরি। তদন্তের সময় লুসির ব্যাপারে ওকে যখন প্রশ্ন করেছিলাম, এত ডিটেলে সব কিছু বলেছিল, আমি অবাকই হয়েছিলাম। তখনই জেনেছিলাম ওর এই স্পেশাল মেমোরির কথা। কারোর এই বিশেষ স্মরণ শক্তি থাকলে অনেক সময় 10 বছর আগে ডিনার খেতে খেতে কার সঙ্গে কি কথা হয়েছিল সেটাও সে হুবহু বলতে পারে। ক্যাথির এই অস্বাভাবিক ক্ষমতার জন্য হাইপারথাইমেসিয়া সিনড্রোমের ওপর কয়েকটা ন্যাশনাল রিসার্চে কয়েকজন সাবজেক্ট ছিল। ক্যাথি খুব সকালে ঘুম থেকে ওঠে। দাঁড়ান না, আমি ওকে ফোন করছি। ক্যাথিকে পাওয়া গেল, কিন্তু তিনি কিছুই মনে করতে পারলেন না। অবশ্য না পারাটাই স্বাভাবিক। আমরা যখন প্রমথর তৈরি করা দ্বিতীয় প্রস্থের কফি খাচ্ছি, হোল্ডব্রুক সাহেবের মোবাইলটা বাজল। আরে ক্যাথি, বলো। মনে পড়েছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওকে জানিয়ে দিচ্ছি। মোবাইল পকেটে ঢুকিয়ে হোল্ডব্রুক সাহেব একেনবাবুকে বললেন। ক্যাথি বলল ওর মনে পড়েছে। সকালে নাতনির সঙ্গে বসে টিভিতে দ্য উইজার্ড অফ অজ শুরু হতেই মনে পড়েছে। বহু বছর আগে ক্যাথি, মিন্ডি আর লুসি একসঙ্গে রিটার্ন টু অজ এই সিনেমাটা দেখেছিল। তখন কথায় কথায় মিন্ডি বলেছিল ঠাকুরদার কাছে শুনেছে অরিজিনাল অজের লেখক এল ফ্র্যাঙ্ক বম নাকি বড়দের জন্যেও অনেকগুলো বই লিখেছিলেন, সেগুলো প্রিন্টিং প্রেস থেকে হারিয়ে যায়। সেটা শুনে লুসি বলেছিল ওর ঠাকুরদারও একটা প্রেস ছিল, আর ঠাকুরদা ওর জন্য 2টো খাতা রেখে গিয়েছেন, কিন্তু দুটোই লস অ্যাঞ্জেলসের বাড়িতে ফেলে এসেছে। মিন্ডি রিচার্ড র্যান্ডোকে চিনত, বলেছিল এক্ষুনি রিচার্ডকে বলো ওগুলো তোমাকে পাঠাতে। এটুকুই ক্যাথির হঠাৎ মনে পড়ল। ভেরি ইন্টারেস্টিং স্যার, ভেরি ইন্টারেস্টিং। বুঝলাম না, কোনটা ইন্টারেস্টিং? জানি না স্যার। একেনবাবুর মাথায় যে কী ঘুরছে তা ভগবানই জানেন। হোল্ডব্রুক সাহেব একটু অবাক হয়ে একেনবাবুর দিকে তাকালেন।
দ্বিতীয় কাপ কফিও ইতিমধ্যে শেষ হয়েছে সবার। আচ্ছা, আমাকে এক জায়গায় যেতে হবে। আর কি কোনো প্রশ্ন আছে? এই মুহূর্তে নেই স্যার, কিন্তু কাল বা পরশু আপনার কি একটু সময় হবে? হ্যাঁ, নিশ্চয়ই। তবে কাল নয়, পরশু আমি সারাদিনই ফাঁকা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। হোল্ডব্রুক সাহেব চলে যেতে না যেতেই প্রমথও পড়ল একেনবাবুকে নিয়ে। কি একটা বাজে সমস্যা নিয়ে আপনি বেগার খাটছেন। হ্যাঁ, আমি একবার বলেছি, আবারও বলছি, যে লোকটা আপনাকে অ্যাপয়েন্ট করেছিল সে বেটা জেলে এবং যথেষ্ট দুশ্চরিত্র লোক। আর আপনি কেন ভাবছেন যে যদি বারও করতে পারেন ওই মিন্ডি না পিন্ডি কে র্যান্ডোকে ইমেল পাঠিয়েছিল, তাহলেও র্যান্ডোর উকিল বার্ড সাহেব উচ্চপাচ্য না করে আপনাকে $20,000 দিয়ে দেবেন? হ্যাঁ, 20 নয় স্যার, 30। আরে ওই হলো, যেটা পাবেন না সেটা 1 মিলিয়ন হলেই বা সমস্যা কি? আপনি কিন্তু স্যার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মিস করছেন। কি? দুটো খাতার কথা। আপনার মুন্ডু। একেনবাবুকে সকাল থেকে পাচ্ছি না, ব্রেকফাস্ট না করেই বেরিয়ে গেছেন। মাথায় কিছু চাপলে ওর আর কাণ্ডজ্ঞান বলে কিছু থাকে না। বুঝলেন স্যার, সেদিন ট্রেনে প্রমথবাবু প্রসঙ্গটা না তুললে এই লাইনে চিন্তাই করতাম না। কোন প্রসঙ্গ? ওই যে বিখ্যাত লেখকদের হারিয়ে যাওয়া পাণ্ডুলিপির ব্যাপারটা। সকাল থেকে লাইব্রেরিতে ম্যাডাম হেলেনের সঙ্গে ছিলাম। ম্যাডাম হেলেনের মনে হচ্ছে র্যান্ডো সাহেবের কাছ থেকে পাওয়া দুটো পাতার হ্যান্ডরাইটিং সম্ভবত এল ফ্র্যাঙ্ক বমের। অরিজিনাল খাতাটা পেলে সেটা নিশ্চিত করে বলতে পারবেন। র্যান্ডো সাহেবের অ্যাটর্নি মিস্টার বার্ডকে সেটা জানাতে গিয়ে যা শুনলাম, তাতে মনে হচ্ছে রহস্যটা বেশ ঘন হয়ে উঠেছে। র্যান্ডো সাহেবের বাড়িতে আবার কেউ ঢুকে জিনিসপত্র তছনছ করেছে। কয়েক মাস আগেও একবার বাগলারির চেষ্টা হয়েছিল, র্যান্ডো সাহেবই বলেছিলেন, মনে আছে স্যার? হ্যাঁ, আছে তো। বাড়িতে এখন কেউই থাকে না। র্যান্ডো সাহেবের অনুরোধে এক প্রতিবেশী বাড়িটার ওপর নজর রাখতেন। এছাড়া একজন ক্লিনিং লেডি মাসে একবার করে বাড়িটা পরিষ্কার করে যেত। সেই প্রতিবেশী কদিন আগে খেয়াল করেন বাড়ির পেছনের দরজা খোলা, অর্থাৎ বাড়িতে কেউ ঢুকেছিল। র্যান্ডো সাহেবকে সেটা জানাবার জন্য ফোন করেন, কিন্তু তিনি তো ইন্ডিয়ার জেলে। 2 দিন চেষ্টা করে ধরতে না পেরে পুলিশকে জানান। পুলিশ এখন খুঁজে বার করার চেষ্টা করছে কি চুরি হয়েছে। আপনি কি ইমপ্লাই করছেন বলুন তো? লোকগুলো সেই খাতা দুটোর খোঁজে এসেছিল। কে জানে স্যার, কিছু চুরি গেছে কিনা সেটাই তো বোঝা যাচ্ছে না। দামি কিছুই চুরি যায়নি। ড্রয়ার, ফাইল ক্যাবিনেট আর ক্লজেটে ঘাটাঘাটির চিহ্ন, কিন্তু রূপোর দামি কিউরিওর বাক্স, ল্যাপটপ, ড্রেসিং ড্রয়ারে জুয়েলারির বক্স সবই রয়েছে। জুয়েলারি বক্স? সেটাই তো বার্ড সাহেব বললেন। সম্ভবত ওটা ওর আঙ্কেলের কাছ থেকে পাওয়া। মোট কথা ভেরি কনফিউজিং। বার্ড সাহেব জানালেন পুলিশের ধারণা এটা পাড়ার কম বয়সী ছেলেদের কীর্তি। কয়েকটা খালি বিয়ারের বোতল পড়েছিল। তার মানে বাড়িতে কয়েকজন ঢুকেছিল লুকিয়ে মদ ফদ খেতে বা স্রেফ মজা করার লোভে। মাঝে মাঝে এটা নাকি এদেশে ঘটে। হাতের কাছে টাকা কড়ি কিছু পেলে পকেটস্থ করে। ছুটকো ছাটকা কিছু চুরিও করে, যেগুলো ইউজড গুডস হিসেবে বিক্রি করা যায়। তাহলে আপনার কি মনে হচ্ছে পুলিশের ধারণাটা ঠিক নয়, তাই তো? না না স্যার, সেটা বলছি না। তবে কিনা এখানে একটা হাইব্রিড ব্যাপার থাকলেও থাকতে পারে। মানে? আরও একটা ইম্পর্টেন্ট খবর পেয়েছি হেলেন ম্যাডামের কাছ থেকে। উনি এল ফ্র্যাঙ্ক বম সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য আবিষ্কার করেছেন। বম সাহেব বড়দের জন্য 2টো বই লিখেছিলেন, আওয়ার ম্যারিড লাইফ আর দ্য মিস্ট্রি অফ বনিতা বা ওরম কিছু একটা নামে। পাণ্ডুলিপি 2টো প্রিন্টারের কাছে পাঠিয়েছিলেন, কিন্তু তারপর সেগুলোর খোঁজ পাওয়া যায়নি। আসলে উনি খুব অর্থকষ্টের মধ্যে ছিলেন। হতে পারে বই ছাপাতে প্রিন্টার পয়সা চেয়েছিল, উনি সেটা জোগাড় করে উঠতে পারেননি। পাণ্ডুলিপি 2টো পড়েই ছিল প্রিন্টারের অফিসে। আরে এই কথাটা তো মিন্ডিও জানতেন। মনে আছে ক্যাথি কি বলেছিলেন সেদিন ওর সুপিরিয়র অটোবায়োগ্রাফিক্যাল মেমোরি থেকে? এটা যদি লুসির দাদুর রেখে যাওয়া খাতা হয়, তাহলে তো এর মূল্য অপরিসীম, অন্তত $4 থেকে $5 মিলিয়ন। হতে পারে স্যার। কেউ একজন জানেন এই মহামূল্য ম্যানুস্ক্রিপ্টের কথা, আর সেটা হাতাতে কিছু কম বয়সী ছেলেমেয়েদের লাগিয়েছেন। বড় লোকদের টিনেজার ছেলেপুলেরা এসব অপরাধ করলে অনেক সময় পার পেয়ে যায়। সুতরাং তাদের হাত দিয়ে ওগুলো উদ্ধার করা গেলে তো সোনায় সোহাগা। ম্যানুস্ক্রিপ্ট নিয়ে এলে তাদের হাতে কিছু টাকা ধরিয়ে দেবেন, পরে নিজে সেটা আন্ডারওয়ার্ল্ড মার্কেটে বেচে বড় রকমের দাম মারবেন। তাহলে আপনি কি বলতে চান এর মধ্যে সেই মিন্ডি না কেব তিনি জড়িত থাকতে পারেন? বিপুলায় পৃথিবীর কতটুকু জানি স্যার। তবে ম্যানুস্ক্রিপ্ট চুরি করে সেটা বিক্রি করতে গেলে পেশাদার আর্ট চোর হতে হবে।
স্পেশাল আন্ডারগ্রাউন্ড কন্ট্যাক্ট না থাকলে এই সব জিনিস বাজারে বিক্রি করা সহজ ব্যাপার না। না, মিন্ডির যে সেই কন্ট্যাক্ট নেই সেটাই বা জানলেন কি করে? ঠিকই বলেছেন স্যার, তবে কিনা আমাদের কাজ ছিল ইমেল যিনি পাঠিয়েছিলেন সেই মেল বা ম্যাডাম মিন্ডিকে খুঁজে বার করা। লুসি ম্যাডামের দাদুর খাতা খোঁজ তো নয়। ওই নিয়ে ভেবে আর কি হবে। পরের দিন সকালবেলাতেই হোল্ডব্রুক সাহেব আমাদের অ্যাপার্টমেন্টে এসে হাজির। বুঝলাম একেনবাবুর সঙ্গে আগেই কথা হয়ে গিয়েছিল। কি স্যার, কোনো খোঁজ পেলেন আপনার ওই মিন্ডি ম্যাডামের? পেয়েছি। কাল রাতেই আমার সেই জুনিয়র ছেলেটির সঙ্গে কথা হয়েছে। মিন্ডি এখন লং আইল্যান্ডে আছে, ওখানে একটা বারের মালিক। বাহ, তাহলে তো ওর সঙ্গে একবার দেখা করতেই হবে। তবে সত্যি কথা বলতে কি স্যার, জানি না দেখা করে কি করব। একেনবাবুর কথার না কোনো মাথা মুন্ডু নেই। হোল্ডব্রুক সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। কারণটা বলি স্যার, র্যান্ডো সাহেব তো এখন ইন্ডিয়ার জেলে, কবে ছাড়া পাবেন কোনো ধারণাই নেই। বলেন কি? হ্যাঁ স্যার, মানি লন্ডারিং কেস। মাই গড, লোকটার সম্পর্কে উঁচু ধারণা আমার ছিল না, কিন্তু এতটা যে খারাপ সেটা আমি ভাবিনি। একটা কথা স্যার, ভুলে যাওয়ার আগে জিজ্ঞেস করি, আপনাদের নেভাডাতে কি ফায়ার ভিকটিম আইডেন্টিফিকেশনের জন্য ডিএনএ টেস্টিং হতো? সব সময় নয়, সাধারণভাবে ফায়ার ভিকটিম আইডেন্টিফিকেশনের জন্য অন্ডোলজিক্যাল টেকনিক মানে ফরেন্সিক ডেন্টিস্ট্রি ব্যবহার করা হতো। লাকিলি যদি ডেন্টাল রেকর্ড থাকে তাহলে সেটা করা যেত, নইলে তো সব সময়ই ঝামেলা। লাকিলি বলছেন কেন স্যার? কারণ ডেন্টাল রেকর্ড শুধু ভিকটিমের ডাক্তারের অফিসেই থাকে, ইউনিভার্সাল কোনো ডেটাবেস নেই। এই জন্যেই ফরেস্ট ফায়ারে অনেক সময় চট করে সবাইকে আইডেন্টিফাই করা যায় না। লুসি ম্যাডাম বা ডক্টর টমের ক্ষেত্রে তো সেই ঝামেলা হয়নি। ঠিক। এইসব কথাবার্তার মধ্যেই স্টুয়ার্ট সাহেবের একটা ফোন এলো। র্যান্ডো সাহেবের বাড়ির বার্গলাররা ধরা পড়েছে। আর একেনবাবুর সন্দেহটাই ঠিক, ওরা পুরনো ম্যানুস্ক্রিপ্ট চুরি করতেই এসেছিল। চোরেরা পাড়ারই কয়েকজন টিনএজার। একজন মহিলা ওদের বলেছিলেন ম্যানুস্ক্রিপ্টটা পেলে $500 দেবেন। সেই জন্যেই 3 বন্ধু মিলে এই কীর্তি করেছে। পুলিশ সেই মহিলাকে খুঁজে বার করার চেষ্টা করছে। ফোনের এ প্রান্তে একেনবাবুর কথা থেকেই সেগুলো বুঝতে পারলাম। চুরি করতে পেরেছিল কি স্যার? তার মানে খুঁজে পাইনি। স্যার, মনে হয় হোল্ডব্রুক সাহেব ওই মহিলাটিকে চেনেন। উনি এখন আমার এখানেই আছেন। আপনি এলে সবাই মিলে মহিলার সঙ্গে দেখা করতে যেতে পারি। হ্যাঁ, কি বলেন? ক্যাপ্টেন স্টুয়ার্ট অবশ্য কী বললেন আমি শুনতে পেলাম না, কিন্তু মিনিট 15-এর মধ্যেই তিনি সদল বলে এসে হাজির। আপনারা কি ফ্রি স্যার? চলুন না, সবাই মিলেই যাই। আমরা তো এক পায়ে খাড়া। ক্যাপ্টেন স্টুয়ার্ট বললেন, এজেন্টরা, তুমি শিওর ওই মহিলা এর পেছনে আছেন? মনে তো হয় স্যার, তবে আপনি দলবল নিয়ে পেছনে থাকবেন। আমি আগে 2-1টা কথা বলে দেখি উনি সত্যি এতে জড়িত কিনা। ওকে, ঠিক আছে। আমার গাড়িতে হোল্ডব্রুক সাহেব, প্রমথ আর একেনবাবু, পেছনে ক্যাপ্টেন স্টুয়ার্ট আর তাঁর সাঙ্গপাঙ্গরা। হোল্ডব্রুক সাহেবের কাছে ঠিকানা ছিল, জিপিএস লাগিয়ে পৌঁছাতে কোনো অসুবিধাই হলো না। জরাজীর্ণ একটা বারের ওপরেই মালকিন মিন্ডির বাড়ি। বেল বাজাতে যিনি দরজা খুললেন তিনিই মনে হয় মিন্ডি। যথেষ্ট বয়স হয়েছে মহিলার, প্রসাধনহীন রুক্ষ মুখ, চোখে মুখে ক্লান্তির ছাপ। ভুঁড়ো কুঁচকে জিজ্ঞেস করলেন, আপনারা কে? কি ব্যাপার? আমি জ্যাক হোল্ডব্রুক। আপনি আমার অ্যাসিস্ট্যান্টকে চিনবেন, বোল্ডার সিটি নেভাডা পুলিশের ডিটেকটিভ জনাথন। আর ইনি মিস্টার একেন্দ্রা সেন। উনি আপনাকে 2-1টা প্রশ্ন করতে চান। কে ইনি? আমি একজন ডিটেকটিভ ম্যাডাম। মিস্টার র্যান্ডো আমার ক্লায়েন্ট। তাকে কি আপনি কয়েকটা ইমেল পাঠিয়েছিলেন? অস্বীকার করবেন না ম্যাডাম, আমরা কিন্তু ইমেলের সোর্স ট্রেস করতে পেরেছি। আমি জানি একেনবাবু মিথ্যে বলছেন, কিন্তু কথাটা শুনে মহিলা একটু থতমত খেলেন। যদি পাঠিয়েই থাকি তাতে কি? হ্যাঁ, সেই ইমেলে 2টো খাতার কথা ছিল। কয়েকদিন আগে কয়েকজন টিনেজার সেগুলো চুরি করার জন্য র্যান্ডো সাহেবের বাড়িতে গিয়েছিল। তার সঙ্গে আমার সম্পর্ক কি? কারণ ম্যাডাম, সেগুলো ওদের চুরি করতে বলেছিলেন একজন মহিলা। আশ্চর্য, আমি যে সেই মহিলা সেটা আপনার মনে হয় কি করে? ওরা কি আমাকে আইডেন্টিফাই করেছে? না ম্যাডাম। তাহলে? আসলে আমি ভাবছিলাম একটা সিনেমার কথা। এই কদিন আগে বাংলাদেশের একটা সিনেমা দেখছিলাম।
বাংলাদেশের নাম নিশ্চয়ই আপনি শুনেছেন ম্যাডাম। সেই সিনেমার হিরো ছিল পড়াশুনোয় ফেল মারা এক ফক্কর ফাঁকিবাজ। সেই ছেলে সুন্দরী হিরোইন টিচারের মন জয় করতে নিজের পুরো চেহারা চরিত্রই বদলে ফেলল। চোখে মুখে সেই ছ্যাবলামি বা বজ্জাতি ভাব নেই, তার বদলে হয়ে গেল সিরিয়াস চেহারার এক ভারী কি ইন্টেলেকচুয়াল। একই লোক কিন্তু একদম অন্য রকমের মানুষ। একেনবাবুর কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে নাকি? এর সঙ্গে ইমেল চুরি, খাতা, এগুলো সম্পর্ক কি? হোয়াট ননসেন্স! ননসেন্স নয় ম্যাডাম, আপনি তো মেকআপের অনেক কোর্স করেছিলেন। আপনি নিশ্চয়ই বলতে পারবেন কি করে এগুলো করা হয়, মুহূর্তে মুহূর্তে কি করে ছদ্মবেশী হওয়া যায়। আমি নিশ্চিত ওই টিনেজাররা এখন আপনাকে দেখে চিনতেও পারবে না। কিন্তু ম্যাডাম, একটা জিনিস কিন্তু মেকআপে পাল্টানো যায় না, সেটা হলো নিজের দাঁত। আপনার ডেন্টিস্টের নামটা কি ম্যাডাম? গেট আউট, গেট আউট! এইভাবে হ্যারাস করার জন্য আপনাদের দুজনকে আমি সু করব। অবশ্যই করবেন ম্যাডাম, কিন্তু তার আগে আপনার ডেন্টাল রেকর্ড বোল্ডার সিটির লুসি ম্যাডামের সঙ্গে ম্যাচ করে কিনা আমরা দেখব। কারণ আপনার অপরাধ কিন্তু শুধু চুরি করানোর চেষ্টা নয়, দুজন নিরপরাধকে আগুনে পুড়িয়ে মারাও। ঘরে বাজ পড়লেও মনে হয় এরকম এফেক্ট হতো না। মহিলা কাঁপতে কাঁপতে সোফায় বসে পড়লেন। ক্যাপ্টেন স্টুয়ার্টও দলবল নিয়ে ঘরে ঢুকে পড়লেন। এই এবার একটু ঝেড়ে কাশুন। হ্যাঁ, আপনি কখন সন্দেহ করলেন যে লুসি হচ্ছেন মিন্ডি? মিস্টার র্যান্ডো যখন আমাকে ইমেল দুটো দিলেন, পড়ে মনে হলো অনেক গোপন খবর সেখানে আছে, যেগুলো একমাত্র লুসি ম্যাডামের পক্ষেই জানা সম্ভব। লুসি ম্যাডাম কাউকে সেগুলো বলতে পারেন ঠিকই, কিন্তু সেই শোনা কথা মনে রেখে এত বছর বাদে মিস্টার র্যান্ডোকে কেউ হেনস্থা করবেন এ বিশ্বাস করা কঠিন। এদিকে লুসি তো মারা গেছেন। তাহলে তখনই মাথায় এলো, স্যার, এটা কি সম্ভব যে লুসি ম্যাডাম সত্যি সত্যি মারা যাননি? যিনি মারা গেছেন তিনি অন্য কেউ? এই প্রশ্নটার উত্তর ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু হলো মিস্টার হোল্ডব্রুকের সঙ্গে পরিচয় হবার পর। উনি যেসব তথ্য দিলেন তাতে এটা বুঝলাম, ডেন্টিস্ট টম আর লুসি ম্যাডাম দুজনেই হাই ফাই স্টাইলে থেকে টাকা ওড়াতে ভালোবাসতেন। ডক্টর টম খুব একটা চরিত্রবান ছিলেন না। গ্ল্যামারাস লুসি ম্যাডামের প্রতি মোহ থাকলেও টাকার লোভে টম সাহেব অন্য কারোর হাতে ধরা দেবেন না, এটা মেনে নেওয়া মুশকিল। বিশেষ করে হাতের কাছেই ছিলেন লুসি ম্যাডামের বন্ধু মিন্ডি ম্যাডাম, পৈতৃক সূত্রে যার অজস্র টাকা। তার উপর মিন্ডি ম্যাডাম ছিলেন ডক্টর টমের প্রতি অনুরক্ত। সেটা আবছা আবছা সন্দেহ করলেও লুসি ম্যাডাম হঠাৎ করেই জানতে পারলেন ওদের দুজনের সম্পর্ক দৈহিক পর্যায়ে পৌঁছে গেছে। লুসি ম্যাডাম বুঝতে পারছিলেন এবার দুজনকেই উনি হারাবেন। এমনিতেই লুসি ম্যাডাম ছিলেন অত্যন্ত পজিটিভ। ডক্টর টম ওর সঙ্গে প্রেম করলেও শেষ পর্যন্ত মিন্ডি ম্যাডামের কাছেই ধরা দেবেন, এই চিন্তা ওকে খেপিয়ে তুলল। এটা ঘটা মানে একই সঙ্গে ওর বয়ফ্রেন্ড এবং সম্ভবত ওর ফাইন্যান্সের মস্ত বড় সোর্স হাতছাড়া হওয়া। কি করে সেটা আটকানো যায়, এই চিন্তা থেকেই মিন্ডি ম্যাডামের আইডেন্টিটি চুরি করার ব্রিলিয়ান্ট প্ল্যানটা ওর মাথায় আসে। মিন্ডি ম্যাডাম আর ডক্টর টমকে খুন করে মিন্ডি ম্যাডামের আইডেন্টিটিতে তারই ব্যাংকের টাকায় ভবিষ্যৎ জীবন কাটাবেন। খুবই রিস্কি এবং কমপ্লিকেটেড প্ল্যান। এমনভাবে ওদের মারতে হবে যাতে বডি থেকে বোঝার উপায় না থাকে যে কার মৃতদেহ, অর্থাৎ বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা। ফায়ার ভিকটিমদের আইডেন্টিফিকেশনের একটা উপায় ডেন্টাল রেকর্ড পরীক্ষা করা। হয়তো মিস্টার টমের কাছেই এটা শুনেছিলেন লুসি ম্যাডাম। আর্সেন সন্দেহ না করলে ডিএনএ অ্যানালিসিস নিয়ে পুলিশ মাথা ঘামাবে না। এটা করার পর তিনি নিজে মিন্ডি ম্যাডামের মতো চুল কেটে সাজগোজ হাবভাব ইত্যাদি করবেন। নিজে মেকআপ আর্টিস্টের ট্রেনিং নিয়েছিলেন, তার ওপর সই নকল করতে অভ্যস্ত। র্যান্ডো সাহেবের সই নকল করে যে অথরিটিকে ধোকা দিয়েছিলেন সেটা তো র্যান্ডো সাহেবের কথা থেকেই জেনেছি। মিন্ডি ম্যাডামের সঙ্গে বন্ধুত্বের জন্য মিন্ডি ম্যাডামের সোশ্যাল সিকিউরিটি নাম্বার, জন্মদিন, জন্মস্থান, ঠিকানা এইসব জোগাড় করা লুসি ম্যাডামের পক্ষে মোটেই কঠিন কাজ ছিল না। ওর অন্য বন্ধু ক্যাথির কাজের রুটিনও লুসি ম্যাডামের জানা ছিল। তিনি জানতেন ম্যাডাম ক্যাথি সকালে অফিসে গিয়েই রেকর্ড রুম থেকে সেদিনের পেশেন্ট ফাইলগুলো নিয়ে আসেন ডাক্তারদের জন্য। তাই সকালবেলায় রেকর্ড রুমে গিয়ে ক্যাথি ম্যাডামকে জানান যে মিন্ডি ম্যাডাম চলে যাচ্ছেন, কিন্তু উনি ওকে আটকাবেন। এগুলো সবই পার্ট অফ দ্য প্ল্যান। সেই দিনই ডেন্টিস্ট অফিসের রেকর্ড রুমে মিন্ডি ম্যাডামের ডেন্টাল রেকর্ডের সঙ্গে নিজের রেকর্ডের ফোল্ডার পাল্টাপাল্টি করে নেন।
ক্যাথি ম্যাডামের বয়ানেই ছিল। তিনি যখন ফোন ধরতে রেকর্ড রুম থেকে বেরিয়ে এসেছিলেন, লুসি ম্যাডাম সেখানে ছিলেন, অর্থাৎ ফাইল পাল্টানোর সুযোগ ছিল। মিন্ডি ম্যাডামের কার্ডে লস অ্যাঞ্জেলেসে যাবার বাস টিকিট কিনে মিন্ডি ম্যাডামের জন্য একটা অ্যালিবাই খাড়া করলেন। রাতে মিন্ডি ম্যাডামকে বাড়িতে ডেকেছিলেন লুসি ম্যাডাম। ডক্টর টমকেও ডেকেছিলেন, তিনি তো মাঝে মাঝেই রাতে আসতেন। ধরে নিচ্ছি সেখানেই ড্রিঙ্কের মধ্যে হেভি ডোজের ঘুমের ওষুধ বা কিছু একটা মিশিয়ে ডক্টর টম এবং মিন্ডি ম্যাডামকে খেতে দেন। সেই ওষুধ আর মদের প্রভাবে দুজন যখন প্রায় অচেতন, তখন মিন্ডি ম্যাডামের ব্যাগ থেকে টাকা কড়ি, সোশ্যাল সিকিউরিটি কার্ড, ড্রাইভার লাইসেন্স ইত্যাদি হাতিয়ে নেন। ক্রেডিট কার্ডটা আগেই সরিয়েছিলেন বাসের টিকিট কেনার জন্য। তারপর গ্যাস স্টোভ অন করে কাছাকাছি সহজদার্য কিছু জিনিসপত্র রেখে বাইরে গিয়ে দরজা লক করে অদৃশ্য হন। আরও অনেক কিছুই নিশ্চয়ই করতে হয়েছে, কিন্তু মূল সিনারিওটা এই। এখন ক্লার্ক কাউন্টির কাজ হবে পুরো কেসটা খাড়া করা। তবে উনি যে লুসি ম্যাডাম, সেই সত্যটা এড়াতে পারবেন না। আচ্ছা, আপনার এই এক্সপ্লেনেশনে না একটা জিনিস মোটেই ক্লিয়ার হলো না। কি স্যার? এত বছর বাদে লুসি কেন র্যান্ডো সাহেবের সঙ্গে ইমেলে যোগাযোগ করল? কি মুশকিল, আপনিই তো সেদিন বলে দিলেন কারণটা। আমি সেদিন যে ট্রেনে নিউ ইয়র্কের লস্ট ম্যানুস্ক্রিপ্টের আর্টিকেলটা পড়লেন, আপনিই তো বললেন ওগুলো পাওয়া গেলে লক্ষ লক্ষ ডলারে বিক্রি হবে। আমি পরে খোঁজ নিয়ে দেখলাম ওটা নিয়ে বেশ হইচই হয়েছিল সেই সময়, মানে মাস চারেক আগে। তখন নিশ্চয়ই সেটা লুসি ম্যাডামের নজরে পড়েছিল, অথবা ওর বারে কেউ তা নিয়ে আলোচনা করেছিল। লুসি ম্যাডামের তখনই আবার মনে পড়ে ওর ঠাকুরদার খাতা দুটোর কথা। র্যান্ডোর কাছে ও দুটো এখনও আছে। এছাড়া র্যান্ডো যে এখন খুবই বড় লোক সেটাও নিশ্চয়ই জানা ছিল। ওকে যদি একটু ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে কিছু টাকা আদায় করা যায় তাহলে মন্দ কি? সেই জন্যেই ওই ছবিগুলোর কথাও তুললেন, যেটা লেগে যায়। আর কি জানেন স্যার, নিশ্চয়ই মিন্ডি ম্যাডামের ব্যাংকের টাকা ফুরিয়ে আসছিল, আর এই বারের ব্যবসায়ও বেশি টাকা আসছিল না। দেখলেন তো বারের ভগ্নদশা। যেমন দেওয়া ঠিক তেমন তার দেবী। আর একটু বুদ্ধি খাটালে উনি একেবারেই ধরা পড়তেন না। কিভাবে স্যার? আরে দাঁতগুলো তুলে ফেলে ডেঞ্চার লাগালে। আপনি না স্যার, সত্যি। কেন, কিছু ভুল বললাম নাকি? আপনি আর কবে ভুল বলেন স্যার। তো এইভাবেই একেনবাবুর কল্যাণে ৩৩ বছর আগের একটি হত্যাকাণ্ডের রহস্যের সমাধান হলো, যার জন্য এই রহস্য কাহিনীর সূত্রপাত সেই রিচার্ড র্যান্ডো অর্থ তছরূপ এবং মানি লন্ডারিং করার অপরাধে এখনও জেলে। তার স্ত্রী লুসি ম্যাডামের কেসও যেভাবে এগোচ্ছে, তার কপালেও প্রাণদণ্ড বা দীর্ঘমেয়াদী কারাদণ্ড ঝুলছে। প্রমথর মতে এই কেসে একমাত্র টাকা পিটেছেন একেনবাবু, কড় করে $30,000। হেলেন জনসন আর হোল্ডব্রুক সাহেবও শুনলাম কিছু পেয়েছেন, যদিও টাকার অঙ্কটা জানি না। আমি আর প্রমথ তো আমাদের যা প্রাপ্য তা ইতিমধ্যেই হজম করে ফেলেছি, মানে ইন্ডিয়া যাওয়ার ফ্রি ট্রিপ আর কি। তবে এই রহস্যটার উদ্ঘাটনে আমরা সঙ্গী ছিলাম বলে একেনবাবু কথা দিয়েছেন রেস্তোরাঁয় ডিনার করাবেন। কঞ্জুস কঞ্জুস, একেবারে কঞ্জুস। সমাপ্ত হলো একেনবাবু সিরিজের উপন্যাস ছদ্মবেশী সময়। রচনা সুজন দাশগুপ্ত। একেনবাবুর চরিত্রে বাঁকুড়া মেমস শর্টস থেকে উন্মেষ গাঙ্গুলি। বাপির চরিত্রে ছিলাম আমি অনুভব। প্রমথর চরিত্রে ছিল রণদীপ। রিচার্ড র্যান্ডোর চরিত্রে ছিল ইন্দ্রনীল। বার্ড সাহেবের চরিত্রে ছিল তমাল। সমীর বসুর চরিত্রে ছিল স্নেহাদ্রি। একেনবাবুর স্ত্রী অর্থাৎ মিনুর চরিত্রে দিতিপ্রিয়া। হেলেন জনসনের চরিত্রে পূজা। মিস্টার হোলব্রুকের চরিত্রে কৌশিক। ক্যাপ্টেন স্টুয়ার্টের চরিত্রে পার্থ এবং মিন্ডির চরিত্রে ছিল শিপ্রা। শব্দগ্রহণ রণজয়। আবহ সৃষ্টি এবং স্পেশাল এফেক্টস ম্যাক্স। নাট্যরূপ নীল এবং আমি অনুভব। বিশেষ সহযোগিতায় ছিল লিও। একেনবাবু থিম সৌরভ ভট্টাচার্য। পোস্টার ঋদ্ধিরাজ পালিত। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাও কমেন্ট করে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ গল্পটা লাইক করো আর শেয়ার করে দিও। আর যারা যারা চ্যানেলে প্রথমবার এসে গল্প শুনলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা অল করে দিও যাতে সমস্ত গল্পের আপডেটস তোমরা পেতে পারো। আর জয়েন বাটনে প্রেস করে হতে পারো আমাদের চ্যানেলের মেম্বার। মেম্বারশিপ শুরু হচ্ছে মাত্র 29 টাকা থেকে।
তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী গল্পে। টিম থ্রিলার ল্যান্ডের তরফ থেকে সবার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভয় থেকো।